নমস্কার এবং ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আধুনিক ভারতের ইতিহাসের চ্যাপ্টার 1 এ আমরা আলোচনা করেছিলাম ভারতে ইউরোপীয় কোম্পানিগুলোর আবির্ভাব সম্পর্কে। অর্থাৎ সেখানে পর্তুগিজ, ডাচ এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের সেকেন্ড চ্যাপ্টারে আমরা আলোচনা করব আরও একটি ইউরোপীয় কোম্পানি, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পর্কে। এবং আল্টিমেটলি ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতে আসে তখন তাদের প্রতিপক্ষ থাকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যারা অলরেডি ভারতে ছিল। এবং এই দুই পক্ষের মধ্যে একটা দীর্ঘ সময় ধরে যুদ্ধ হয়, যে যুদ্ধের নাম কর্ণাটকের যুদ্ধ। এবং এই কর্ণাটকের যুদ্ধ নির্ণায়ক হয় যে ভারতে এরপরে কারা থেকে যাবে, কারা শাসন করবে। তো সেই সম্পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিওতে আলোচনা করব। আগের দিনের যে ভিডিওটা, অর্থাৎ যেখানে ইউরোপীয় কোম্পানিগুলোর আবির্ভাব সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, সেটা এই চ্যানেলের প্লেলিস্টে পাওয়া যাবে। প্লেলিস্টের নাম আধুনিক ভারতের ইতিহাস, যার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে রাখছি এবং ফার্স্ট কমেন্টেও দেওয়া থাকবে। পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা ভারতে বা দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য করত, সেই সমস্ত কোম্পানিগুলো প্রচণ্ড লাভ করত। সেই জিনিসটা ইউরোপে বিভিন্ন অন্যান্য যারা শক্তি ছিল বা অন্যান্য দেশ ছিল তারা দেখছিল, এবং ইউরোপের অন্যান্য দেশও চেষ্টা করছিল কিভাবে ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য করা যায়। আমরা আগের দিনই দেখে এসেছি যে পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বহু আগে ভারতে আসে, কিন্তু তারা ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। এবং তারপরে আরও দুটো শক্তি, ব্রিটিশ এবং ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারাও আসে। প্রথম দিকে বিভিন্ন প্রবলেমের মধ্যে পড়লেও একটা টাইম আসে যখন ব্রিটিশরা এখানে শক্তিশালী হয়ে যায়, ডাচদের এগেন ভারত ছেড়ে চলে যেতে হয়। এই সমস্ত কিছু চলছিল সেই সময় অবধি। ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরিই হয়নি। ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি বেশ কিছু বছর পরে ১৬৬৪ সালে তৈরি হয়, এবং সেই সময় যিনি ফ্রান্সের রাজা ছিলেন, রাজা লুই চতুর্থ, এর সময় একটা কোম্পানি প্রতিষ্ঠা করা হয়, যে কোম্পানিটার নাম হচ্ছে কম্প্যাঞ্জি দেস ইন্ডেজ ওরিয়েন্টালস। রাজা লুই চতুর্থের দরবারে একজন মন্ত্রী ছিলেন যার নাম কোলবার্ট। সেই কোলবার্ট ইনিশিয়েটিভ নিয়ে এই কোম্পানিটা প্রতিষ্ঠা করেন। এবং ইম্পর্টেন্ট টু নোট যে এই কোম্পানিটা একটা সরকারি কোম্পানি ছিল। এর আগে যে কটা দেখলাম, ইভেন পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিও একটা বেসরকারি কোম্পানি ছিল। যদিও পর্তুগিজরা যখন ভারতে আসে, এখানে রাজার তরফ থেকে গভর্নর নিযুক্ত করা হয় শাসন করার জন্য, কিন্তু যে কোম্পানিটা এখানে বিজনেস করতে এসেছিল সেটা একটা বেসরকারি কোম্পানি ছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অবশ্যই একটা বেসরকারি কোম্পানি ছিল। পরবর্তীকালে এখানে ভারতে যখন তারা শাসন করতে শুরু করে, সেই কোম্পানিটাই শাসন করত। পরবর্তীকালে গিয়ে মহারানীর আদেশপত্রের মাধ্যমে ভারতে ব্রিটিশরা সরাসরি, মানে ব্রিটিশ পার্লামেন্টের থেকে শাসন শুরু হয়, সেটা অনেক পরের ঘটনা। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা এসেছিল, তারাও আমরা দেখেই নিয়েছি অলরেডি, সেটা একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি ছিল। বিভিন্ন মানুষের, বিভিন্ন ব্যবসায়ীদের শেয়ার ছিল, সেটাও একটা বেসরকারি কোম্পানি ছিল। কিন্তু ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা সরকারি কোম্পানি ছিল, এবং এটা যেমন একটা অ্যাডভান্টেজ ছিল ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে, তেমনিভাবে এটি একটা ডিসঅ্যাডভান্টেজ ছিল এই কোম্পানিটার সারভাইভ করার জন্য। কারণ যদি একটা সরকারি কোম্পানি হয় তাহলে সরকারের সমস্ত রকম সুবিধা এখানে পাওয়া যায়। রাজা যে হবে সে পুরো চেষ্টা করবে তাদের যা ক্ষমতা রয়েছে সেটা এই কোম্পানিটাকে দেওয়ার। কিন্তু অসুবিধে হচ্ছে, বেসরকারি কোম্পানি যতটা ভালো কাজ করতে পারবে, সরকারি কোম্পানি ততটা করতে পারবে না। কারণ সেখানে রাজা কি বলবে, তার নীতি কীরকম থাকবে, সমস্ত কিছুর ওপর নির্ভর করতে হবে। এবং এই কারণে এটা একটা মানে শুরুতেই আলোচনা করে নেওয়া, যে এই কারণে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রবলেম হয় এবং আলটিমেটলি এই কোম্পানিটা ভারত ছেড়ে যেতে বাধ্য হয়। এই কোম্পানিটা যেটা প্রতিষ্ঠা হয়, এটা ফরাসি নামে এই নামটা রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গাতে ইংরেজিতে এই কোম্পানিটা ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে পরিচিত হয়। এবং এই কোম্পানিটাকে মহারাজা একচেটিয়া বাণিজ্যের জন্য ৫০ বছরের জন্য একচেটিয়া বাণিজ্যের আদেশ দেন, প্রশান্ত মহাসাগরীয় এবং ভারত, বিশেষত ভারতে ব্যবসা করার জন্য।
কোম্পানি প্রতিষ্ঠা হয়। তারপর এবার শুরু হয় ভারতের দিকে আসার চেষ্টা। ১৬৬৭ খ্রিস্টাব্দে ফ্র্যাঙ্কোস ক্যারন নামে একজন ফরাসি ব্যক্তি ভারতে আসেন এবং সুরাটে একটা বাণিজ্য কুঠি স্থাপন হয়, যেটা ফরাসিদের ভারতে ১ম বাণিজ্য কুঠি ছিল। এবং আ ধীরে, ধীরে উ এই কোম্পানিটা যেমন সবার শেষে ভারতে আসে, তেমনিভাবে প্রচণ্ড গতিতে এরা বিস্তার লাভ করতে শুরু করে। বিভিন্ন জায়গায় তারা বাণিজ্য কুঠি স্থাপন করতে শুরু করে, ব্যাপক পরিমাণে ব্যবসা-বাণিজ্য করতে শুরু করে। শুধু তাই নয় যে তারা বিভিন্ন ভারতীয় রাজাদের ইন্টারনাল ম্যাটারের মধ্যে প্রচণ্ডভাবে ঢুকতে শুরু করে। ১৬৬৯ খ্রিস্টাব্দে সেই সময় গোলকুন্ডার যিনি সুলতান ছিলেন, তার কাছ থেকে মাসুলিপট্টনমে এই ব্যবসা করার অধিকার লাভ করে এবং সেখানে একটা বাণিজ্য কুঠি স্থাপন করা হয়। এরপরে তারা বিভিন্ন জায়গাতে তো অবশ্যই বাণিজ্য কুঠি স্থাপন করে, কিন্তু তার মধ্যে ইম্পোর্টেন্ট হচ্ছে চন্দননগর। কারণ বাংলা সেই সময় এগেইন একটা প্রচণ্ড ধনী সুবা ছিল। সমস্ত কোম্পানির টার্গেট ছিল কিভাবে বাংলার সঙ্গে তারা ব্যবসা-বাণিজ্য করবে। ১৬৭৩ খ্রিস্টাব্দে সেই সময় যিনি বাংলার সুবাদার ছিলেন শায়েস্তা খাঁ, তার কাছ থেকে চন্দননগরে একটা জনপদ তৈরি করার অনুমতি তারা পায় এবং চন্দননগরে একটা ফরাসি কলোনি তৈরি হয়। এরপরে ১৬৭৩ খ্রিস্টাব্দে ভালিকন্ডাপুরম, এটা বিজাপুরের আন্ডারে পড়ছে। সেইখান থেকে একটা জায়গা পাওয়া যায়। সেখানে জনপদ স্থাপন হয়, সেখানে বাণিজ্য কুঠি স্থাপন হয়। ১৬৭৪ এ ইম্পোর্টেন্ট পন্ডিচেরি স্থাপন হয়। পন্ডিচেরি জায়গাটা তখনও পর্যন্ত ডেভেলপ করেনি। ফরাসিরা এসে যে ডেভেলপ করে এবং আজকের যে পন্ডিচেরি সেটা আমরা এরপর থেকেই ১৬৭৪ এর পর থেকেই দেখতে পাই। এবং এই সময় ১৬৭৪ এ নতুন একজন গভর্নর হয়ে আছেন, যার নাম হচ্ছে ফ্র্যাঙ্কোস মার্টিন। আগেরজন ছিলেন ফ্র্যাঙ্কোস ক্যারন, তার পরিবর্তে আছেন ফ্র্যাঙ্কোস মার্টিন। এরপরে অন্যান্য আরও কিছু স্থানে তারা বাণিজ্য কুঠি স্থাপন করে, যেমন মাহে, কারাইকাল, বালাসোর, কাসিমবাজার, এই সমস্ত অঞ্চলে। এই অবধি সমস্ত কিছু ঠিক ছিল। ফরাসিরা ফরাসিদের মতো করছে, ব্যবসা-বাণিজ্য করছে। এখনো তারা ভারতের ইন্টারনাল ম্যাটারের মধ্যে অংশগ্রহণ করেনি। হ্যাঁ, কোনো কিছু, কিছু জায়গাতে তারা কোনো গভর্নরের কাছ থেকে সেখানে কলোনি বানানোর অধিকার পেয়েছে। কিন্তু রাজনীতির মধ্যে প্রবেশ করেনি এবং ব্রিটিশদের সঙ্গেও তাদের কোনো সমস্যা হয়নি। আর পন্ডিচেরি, এই জায়গাটা হচ্ছে ফরাসিদের সবথেকে ইম্পোর্টেন্ট জায়গা ছিল, প্রধান ঘাঁটি ছিল। ১৬৯৩ খ্রিস্টাব্দে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে ফ্রেঞ্চ এবং ডাচদের মধ্যে একটা যুদ্ধ হয়। ফরাসি এবং ডাচদের মধ্যে এই যুদ্ধে ব্রিটিশরা ডাচদের সাহায্য করে, অর্থাৎ একটা জোট তৈরি করে। এই ২ পক্ষের, ডাচ এবং ব্রিটিশদের এই জোটের বিরুদ্ধে ফরাসিরা হেরে যায় এবং ডাচরা পন্ডিচেরি, যে ইম্পোর্টেন্ট জায়গাটা ফরাসিদের ছিল, সেই জায়গাটা দখল করে নেয়। আচ্ছা, এখানে একটা ব্যাপার ক্লিয়ার করার রয়েছে, সেটা হচ্ছে এই ফরাসি এবং ডাচদের মধ্যে যে যুদ্ধ, এটা ভারতীয় কোনো ঘটনাকে নিয়ে হয়নি, এটা ইউরোপে হচ্ছিল এবং তারই প্রেক্ষিতে ১৬৯৭ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে, মানে ১ম এ এখানে ব্রিটিশরা এবং ডাচরা জয়লাভ করে, তারপরে ৯৭ খ্রিস্টাব্দে গিয়ে ২ পক্ষের মধ্যে সমঝোতা হয় এবং একটা চুক্তি স্বাক্ষরিত হয় ইউরোপেই, যে চুক্তির নাম হচ্ছে রিজউইকের চুক্তি। এই রিজউইকের চুক্তির মাধ্যমে একে অপরের বিজিত যে জায়গাগুলো রয়েছে, ফরাসি এবং ডাচরা তারা শেয়ার করে নেয়, মানে একে অপরকে দিয়ে দেয় এবং আ এইভাবে যে পন্ডিচেরি জায়গাটা পুনরায় ফরাসিরা লাভ করে। কিন্তু এইবার থেকে ধীরে, ধীরে এই ব্রিটিশ এবং ফরাসিদের মধ্যে লড়াই শুরু হবে। এরপরে ফরাসিদের সঙ্গে কিছু ঘটনা ঘটতে থাকে, যেগুলো আ মাঝখানে ফরাসিদের একটু দুর্বল করে দেয়। যেমন ১৭০৬ সালে ফ্র্যাঙ্কোস মার্টিন মারা যায়। এই ফ্র্যাঙ্কোস মার্টিন খুব ইম্পোর্টেন্ট একজন ব্যক্তি ছিল ফ্রেঞ্চদের জন্য, যিনি খুব ভালোভাবে ভারতে বিস্তার লাভ করছিলেন। তিনি সেই সময় গভর্নর ছিলেন। তো তিনি মারা যান। এটা একটা ঘটনা ঘটে এবং যেহেতু এই সময় ফ্রান্সের রাজতন্ত্রে একটু সমস্যা এসে গেছিল, তার প্রভাব এই সময় ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর পড়েছিল। আর এই সমস্ত কিছু পার করে ১৭২০ খ্রিস্টাব্দে এই কোম্পানিটা ঠিক করে যে আমরা আবার নতুন করে শুরু করব। তো সেই জন্য কোম্পানির নাম চেঞ্জ করা হয়। শুধু নাম নয়, মানে ইন্টারনাল সমস্ত কিছু চেঞ্জ করে দেওয়া হয়। সমস্ত যারা ব্যক্তি ছিল তাদেরকে চেঞ্জ করা হয় এবং নামও চেঞ্জ করা হয়, নাম দেওয়া হয়
পারপেচুয়াল কোম্পানি অফ দ্য ইন্ডিজ, কিন্তু ইংরেজিতে নাম সবাই ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি হিসাবেই চিনত। এরপরে শুধু ফ্রান্সে নয়, ইউরোপে একটা প্রবলেম শুরু হয়, যার মাধ্যমে ইউরোপের সমস্ত শক্তি একে অপরের বিরুদ্ধে চলে যেতে শুরু করে। অর্থাৎ পুরো ইউরোপের রাজনীতিতে এই সময় একটা ডামাডোল পরিস্থিতি তৈরি হয়, যার সূত্রপাত হয় 1740 সালে। ইউরোপে একটা দেশ রয়েছে যে দেশটার নাম হচ্ছে অস্ট্রিয়া, এবং এই অস্ট্রিয়াতে কে রাজা হবে, আগের যিনি রাজা ছিলেন তিনি মারা যান, এবং তার পরিবর্তে নতুন রাজা কে হবে সেইটা নিয়ে একটা উত্তরাধিকার যুদ্ধ শুরু হয়। এবং দুটো পক্ষ, অবভিয়াসলি উত্তরাধিকার যুদ্ধ মানে সেখানে দুটো পক্ষ থাকবে। সেই উত্তরাধিকার যুদ্ধে আস্তে আস্তে ইউরোপের সমস্ত দেশ পার্টিসিপেট করতে শুরু করে। অর্থাৎ একটা দেশ এসে এক পক্ষকে সমর্থন করে, অন্য আর একটা দেশ এসে আর একটা পক্ষকে সমর্থন করে, যার মাধ্যমে শুরু হয় 1740 সালে অস্ট্রিয়ান উত্তরাধিকার যুদ্ধ। এই উত্তরাধিকার যুদ্ধে অলরেডি প্রথম থেকে ফ্রান্স যুক্ত ছিল। ফ্রান্স এবং আরও কিছু দেশ একটা পক্ষকে সমর্থন করছিল। আমি এই যুদ্ধের ডিটেলসে এখানে যাচ্ছি না, কারণ সেটা অতটা আমাদের এখানে লাগবে না। শুধু ইম্পর্টেন্ট পয়েন্টকে এই পুরো ব্যাপারটা গল্পের মতো করে বলে দিচ্ছি। অন্যদিকে প্রথমে ইংল্যান্ড এখানে যুক্ত হয়নি, কিন্তু 1744 সালে ফ্রান্স যে পক্ষে রয়েছে তার উল্টো পক্ষে ব্রিটেন যুক্ত হয়, যার ফলে কি হয়, ফ্রান্স এবং ব্রিটেন একটা বিরোধী শক্তির মধ্যে পড়ে যায়, এবং এবার শুরু হয় দুই পক্ষের মধ্যে লড়াই। এই লড়াই যখন শুরু হয়, ফ্রান্স এবং ব্রিটেন বা ইংল্যান্ড যে যে জায়গায় রয়েছে, সেটা ভারতে হোক, ইন্দোনেশিয়ায় হোক, যে যে জায়গায় রয়েছে, তারা একে অপরের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে। কর্ণাটকের যুদ্ধ বুঝতে গেলে কয়েকটা জায়গার নাম অন্তত এবং সেটার লোকেশন জানাটা খুব জরুরি, কারণ এই সম্পূর্ণ জায়গাটার ওপরেই অ্যাকচুয়ালি কর্ণাটকের যুদ্ধ হয় দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতের সেই সময়ের যে পরিস্থিতি, তাতে দেখা যাবে যে তিনটে বড় শক্তি অধিকাংশ জায়গাটাকে দখল করে রয়েছে। একদম উপরে দেখা যাচ্ছে হলুদ কালারে মারাঠাদের রাজত্ব, বিশাল বড়, সেই সময় মারাঠারা প্রচণ্ড শক্তিশালী। তার ঠিক নিচে নিজাম, হায়দ্রাবাদ রাজ্যের নিজাম, এবং তার নিচে হচ্ছে মাইসোর। এই তিনটে রাজ্যের মধ্যে নিজাম মানে হায়দ্রাবাদ এবং মাইসোর সবে তখন গ্রো করতে শুরু করেছে। এই তিনটে রাজ্যের কথা বোঝা গেল, কিন্তু এই টপিকে দুটো স্টেট অর্থাৎ মারাঠা এবং মাইসোর অংশগ্রহণ করবে না। তাও কোথায় অবস্থিত সেটা বোঝানোর জন্য এখানে যারা অংশগ্রহণ করবে, হায়দ্রাবাদের নিজাম। নেক্সট ঠিক মহীশূর রাজ্যের ডান পাশে যে নীল কালারের জায়গাটা, ইংরাজিতে লেখা রয়েছে কার্নেটিক। এইটা ইম্পর্টেন্ট, কারণ যুদ্ধের নামই কর্ণাটকের যুদ্ধ। এইখানে একটা জিনিস বোঝার রয়েছে যে আজকে যে কর্ণাটক রাজ্য আজকের ভারতে আমরা দেখতে পাই, সেই কর্ণাটক রাজ্যের সঙ্গে এই কর্ণাটকের যুদ্ধের কোনো রকম সম্পর্ক নেই। সেই সময় এই বঙ্গোপসাগর তীরবর্তী দক্ষিণ ভারতের এই অঞ্চলটা, যেটা ম্যাপে দেখা যাচ্ছে, সেই জায়গাটাকে ব্রিটিশরা কর্ণাট বলতো, কর্ণাট। আর সেই কর্ণাট থেকে এইখানের নাম হয় কার্নেটিক, এবং যুদ্ধের নাম হচ্ছে কার্নেটিক ওয়ার, কর্ণাটকের যুদ্ধ। এরা গেল হচ্ছে দেশীয় যে রাজ্য যারা এই কর্ণাটকের যুদ্ধের মধ্যে আসবে। এবার বিদেশি শক্তির মধ্যে প্রথমেই হচ্ছে ব্রিটিশ। ঠিক কর্ণাট যে জায়গাটা, তার পাশে এই পিঙ্ক কালারের যে ছোট অংশটা রয়েছে, সেখানে রয়েছে ম্যাড্রাস। ততদিনে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ম্যাড্রাসে একটা শক্ত ঘাঁটি তৈরি করেছে, এবং তাদের এখানে একটা দুর্গ রয়েছে, ফোর্ট সেন্ট জর্জ, যেটা আগের ভিডিওতে দেখেছি। ম্যাড্রাস ছাড়াও দক্ষিণ ভারতের অনেক জায়গাতেই ব্রিটিশরা রয়েছে, কিন্তু মেন ঘাঁটি হচ্ছে এই ম্যাড্রাস। তার ঠিক নিচে, কিছুটা নিচে রয়েছে পন্ডিচেরি মানেই একটু আগেই বলে এলাম যে ফরাসিদের প্রধান ঘাঁটি এখানে ছিল। তো এই যুদ্ধে এই দুটো বিদেশি শক্তি এবং এই দেশীয় রাজ্যগুলো অংশগ্রহণ করবে। এবার কর্ণাটকের যুদ্ধে যদি আমরা যাই, তাহলে দেখতে পাবো যে ভারতে কর্ণাটক যুদ্ধের শুরু হয়েছিল ভারতীয় কোনো কারণেই নয়, শুরু হয়েছিল ইউরোপের কারণে।
ভারতে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি হোক বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা এসেছিল ব্যবসায়িক উদ্দেশ্যে। প্রথমে তারা ব্যবসা করতে চেয়েছিল, কিন্তু তারা ধীরে ধীরে ভারতের রাজনীতির মধ্যে অংশগ্রহণ করতে শুরু করে। এবার ভা তারা যখন ভারতের রাজনীতির মধ্যে অংশগ্রহণ করে ফেলেছে, অলরেডি বেশ কিছু ক্ষমতা দখল করেছে, দুজনের মধ্যে কম্পিটিশন চলছে যে ভারতে কারা শাসন করবে, কারা আরও বেশি জায়গা দখল করবে। তখন ইউরোপের পরিস্থিতি চেঞ্জ হয়ে যায়। ইউরোপে শুরু হয়ে যায় অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ, যার প্রভাব ডাইরেক্টলি ভারতেও এসে পড়ে কর্ণাটকের যুদ্ধের মাধ্যমে। অর্থাৎ ভারতে এই ব্রিটিশ এবং ফ্রেঞ্চদের মধ্যে যে লড়াই, সেটা শুরু হয় এই অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধের কারণে। আর এটা শেষ হয় সপ্তবর্ষব্যাপী যুদ্ধ বলে একটা যুদ্ধ হয়, সেইটার মাধ্যমে। এবং এই যুদ্ধটা নির্ণায়ক হয়, সপ্তবর্ষব্যাপী যুদ্ধ, যার মাধ্যমে চুক্তি হয় এবং ভারতে ফরাসিদের সমস্ত যে অধিকার ক্ষমতা ছিল সেগুলো চলে যায়। ব্রিটিশরা প্রধান শক্তি হয়ে যায় এবং এই সমস্ত ঘটনার মধ্যে ৩টে কর্ণাটকের যুদ্ধ হয়। এবার ভারতের পরিস্থিতিতে আসি। এইরম নয় যে ভারতে কোনো কিছুই ছিল না, শুধুমাত্র ইউরোপে যুদ্ধ হচ্ছিল, তার কারণে ভারতে লড়াই হয়। এই সময় ভারতের ইন্টারনাল যে রাজনীতি, সেখানে দেখা যাচ্ছে যে হায়দ্রাবাদ স্টেট নিজাম যে অঞ্চলটা, সেখানের যিনি শাসক ছিলেন, এই স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা আসাফ ঝাঁ, তিনি প্রচণ্ড বৃদ্ধ হয়ে পড়েছিলেন এবং সব সময় মারাঠাদের সঙ্গে তার একটা লড়াই চলতো। মারাঠারা সেই সময় প্রচণ্ড শক্তিশালী, কোনো সময় বেশিরভাগ সময় মারাঠারা জিততো, কোনো সময় হায়দ্রাবাদের যে শাসক আসাফ জাহ তিনি জিততেন। এবার এই লড়াইয়ের পরিস্থিতি যখনই চলবে, তখন রাজ্যের মধ্যে রাজ্যের অবস্থা খুব দুর্বল হয়ে পড়ে। যে কোনো লড়াইয়ের সময় সেই রাজ্য, যদি বিশেষ করে সেটা ছোট রাজ্য হয়, তাদের খুবই অবস্থা খারাপ হয়ে যায়। এবং এই সময় যেটা হয়েছিল, হায়দ্রাবাদ রাজ্যের যারা অন্যান্য একটু বড় আ শক্তিশালী ব্যক্তিরা ছিল, তারা ভাবছিল যে কবে এই আসাফ জাহ মারা যাবে এবং আমরা ক্ষমতা দখল করব। প্রত্যেকেই ভাবছে যে নিজাম মারা গেলেই আমি নিজাম হব। এরকম অনেকের মধ্যে মনের মধ্যে আশা রয়েছে। হায়দ্রাবাদ বাদ দিয়ে আমরা যদি আরও নিচের দিকে দক্ষিণ ভারতের অন্যান্য জায়গাগুলো দেখি, মহীশূর সেই সময় অত শক্তিশালী হয়নি। হায়দার আলীর মতো শক্তিশালী শাসক তখনও পুরোপুরি শক্তিশালী হয়নি। অন্যদিকে ছোট ছোট কিছু রাজ্য ছিল, মাদুরাই, তাঞ্জোর, ট্রিচিনপল্লী, কর্ণাট, তারপর হচ্ছে ত্রিবাঙ্কুর, এইরকম সমস্ত রাজ্য ছিল। তার ফলে এখানের যে দুটো বিদেশি শক্তি অলরেডি উপস্থিত রয়েছে, ফরাসি এবং ইংরেজরা, তারা ভাবছে এই ছোট ছোট রাজ্যগুলোতে আমরা ক্ষমতা দখল করতে পারবো। কিন্তু তখন তারা ডাইরেক্ট নিজেদের মধ্যে অ্যাটাক করতে পারছে না, কারণ অবভিয়াসলি তখনও তারা এতটাও শক্তিশালী নয় যে ভারতে তখনও ওপরে মুঘলরা রয়েছে, নিচে দেশীয় শাসকদের মধ্যে মারাঠারা এত শক্তিশালী, তারা এখনও এতটাও শক্তিশালী নয় যে তারা ডাইরেক্টলি নিজেরা নিজেদের মধ্যে লড়াই বাঁধিয়ে দেবে। কিন্তু এই লড়াই করার পরিস্থিতি চলে আসে যখন অস্ট্রিয়ান উত্তরাধিকার যুদ্ধ শুরু হয় ইউরোপে। যেরকম আমরা একটু আগে আলোচনা করে এলাম, ফ্রেঞ্চ এবং ব্রিটিশরা একে অপরের বিরুদ্ধে চলে যায়। তখন এরা লড়াই করার একটা অজুহাত পেয়ে যায় এবং এর মাধ্যমেই প্রথম কর্ণাটকের যুদ্ধ শুরু হয়। ভারতে সেই সময়ে দক্ষিণ ভারতে একজন ইংলিশ নৌবাহিনীর অফিসার ছিলেন বোর্নাট। তিনি এই সময় ফরাসি জাহাজ কয়েকটা দখল করে নেন এবং এটা অফিসিয়ালি যুদ্ধের শুরু করে। এবার ফরাসিরা কি করে, মরিশাস থেকে নৌবাহিনী এনে আহ, ব্রিটিশদের ওপর অ্যাটাক করে। মরিশাস বা এই অঞ্চলে তখন শক্তিশালী নৌবাহিনী ছিল ফরাসিদের। 1746 সালে তারা মাদ্রাজ দখল করে নেয়। যখন এই ব্রিটিশদের প্রধান ঘাঁটি মাদ্রাজ দখল হয়, তখন ব্রিটিশরা চলে যায় সেই সময় কর্ণাটকের যিনি নবাব ছিলেন আনোয়ার উদ্দিন খানের কাছে। আনোয়ার উদ্দিনের সঙ্গে ব্রিটিশদের ভালো সম্পর্ক ছিল। তখন ব্রিটিশদের সাহায্য করার জন্য কর্ণাটকের নবাব আনোয়ার উদ্দিন খান একটা সেনাবাহিনী পাঠায় ফরাসিদের বিরুদ্ধে এবং এইখানে একটা যুদ্ধ হয়, যে যুদ্ধের নাম সেন্ট থোমের যুদ্ধ। সেন্ট থোম অ্যাকচুয়ালি কোনো বাইরের জায়গা নয়, এটা মাদ্রাজের কাছেই একটা জায়গা এবং এখানে যে যুদ্ধটা সেটা হয় হচ্ছে 1746 সালে। কিন্তু এই যুদ্ধে সেই সময় ফরাসি যিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন ক্যাপ্টেন প্যারাডাইস,
তার অধীনে ফরাসি বাহিনী এই আনোয়ার উদ্দিনের বিশাল বড় বাহিনীকে পরাজিত করে দেয়। এর পরেও বেশ কয়েকটা যুদ্ধ হয় এই প্রথম কর্ণাটকের যুদ্ধের মধ্যে। অ্যাকচুয়ালি প্রথম কর্ণাটকের যুদ্ধ বা দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ বা তৃতীয় কর্ণাটকের যুদ্ধ, এটা মেন যুদ্ধটার নাম। এর আন্ডারে একাধিক যুদ্ধ হয়। তার মধ্যে যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেইগুলো নিয়ে আলোচনা করছি। সেন্ট থমের যুদ্ধের পরেও অনেকগুলো যুদ্ধ হয়, যেখানে প্রত্যেকটাতেই প্রায় ব্রিটিশ বাহিনী বা তার যারা সহযোগী ছিল তারা পরাজিত হয় এবং ফরাসিরা জয়লাভ করে। তো এইখান থেকে ক্লিয়ারলি মনে হচ্ছিল যে ফরাসিরা ধীরে ধীরে এবার ভারতে আরও শক্তিশালী হবে, তারা আরও জায়গা দখল করবে, ব্রিটিশরা এবার পরাজিত হবে। কিন্তু সেই সময় ইউরোপে একটা শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। যে অস্ট্রিয়ান উত্তরাধিকার যুদ্ধ ইউরোপে চলছিল, যেটার কারণেই অ্যাকচুয়ালি এত ঘটনা, সেই অস্ট্রিয়ান উত্তরাধিকার যুদ্ধ শেষ হয়ে যায় আইসলা চ্যাপেলের চুক্তির মাধ্যমে। 1748 সালে এই চুক্তিটা হয়, যার মাধ্যমে ব্রিটিশরা এবং ফরাসিরা নিজেদের মধ্যে ঠিক করে নেয় যে যারা যে জায়গা দখল করেছে সেইগুলো হস্তান্তর করা হবে। সেই হিসাবে ব্রিটিশরা আবার পুনরায় মাদ্রাজ নিজেরা পেয়ে যায়। এইভাবে ভারতেও প্রথম কর্ণাটকের যুদ্ধ শেষ হয়। এই যুদ্ধটার একটা ইম্প্যাক্ট হচ্ছে, ফরাসিরা বুঝতে পারে যে তাদের ক্ষমতা রয়েছে, তারা ভারতীয় রাজাদেরকে হারাতে পারে, তারা ভারতে আরও বেশি ক্ষমতা বিস্তার করতে পারে এবং তাদের উচ্চাকাঙ্ক্ষা বেড়ে যায়। এবং এই উচ্চাকাঙ্ক্ষা যিনি আরও বেশি বাড়াতে সাহায্য করেন তার নাম ছিল ডুপ্লে। এই সময় ভারতের ফরাসিদের গভর্নর জেনারেল হয়ে আসেন একজন প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষী, তার সাথে সাথে প্রচণ্ড পাওয়ারফুল একজন ব্যক্তি যার নাম ডুপ্লে। তিনি এসে আরও বেশি করে ফরাসিদের ভারতীয় ঘটনার মধ্যে, ভারতীয় রাজাদের মধ্যে অংশগ্রহণ করাতে শুরু করেন। কারণ তিনি একদম বুঝতে পেরেছিলেন যে এই অঞ্চলে ভারতীয় রাজারা একদম দুর্বল হয়ে পড়েছে, সেই জায়গাতে আমরা ক্ষমতা দখল করতে পারি আর ব্রিটিশদেরকেও আমরা হারাতে পারি, অলরেডি আমরা প্রুফ করে দিয়েছি। তো এইভাবেই শুরু হয় দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ। দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ কোনো ইউরোপীয় কারণে হয়নি, সম্পূর্ণ ভারতীয় কারণে হয়েছিল। ভারতে যে দুই পক্ষ ছিল অর্থাৎ ব্রিটিশ এবং ফ্রেঞ্চ নিজেদের মধ্যে লড়াই, তারই একটা প্রভাব দেখতে পাচ্ছি দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ। এবার এই যুদ্ধটা শুরু হওয়ার একটা তাৎক্ষণিক কারণ ছিল। হঠাৎ করে কেন শুরু হলো তার কারণ হচ্ছে 1748 সালে নিজামুল মুলক, হায়দ্রাবাদের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, তিনি মারা যান। আর যখনই তিনি মারা যান, হায়দ্রাবাদ রাজ্যের মধ্যে একাধিক সমস্যা আসতে শুরু করে এবং সেই সমস্যাগুলোর সুযোগ নেয় দুটো বাইরের কোম্পানি, ব্রিটিশ এবং ফরাসি। এই সময় দুটো জায়গাকে ফোকাস করতে হবে, হায়দ্রাবাদ এবং কর্ণাটক, দুটোতেই পালা বদল হয়। হায়দ্রাবাদে কি হচ্ছে, যখনই নিজামুল মুলক মারা যায় তখনই তার পুত্র নাসির জং নতুন নিজাম বা রাজা হন। কিন্তু এই সময় একটা বিরোধিতা আসে তার পৌত্রের থেকে, অর্থাৎ নাতির থেকে। নিজামুল মুলক যিনি মারা গেলেন তার নাতির নাম ছিল হচ্ছে মুজাফফর জং। তিনি বিরোধিতা করে বলেন যে না, আমার সিংহাসনে বসার অধিকার রয়েছে, আমার দাদু আমাকে ক্ষমতা দিয়ে গেছে সে সিংহাসনে বসার, নিজাম হওয়ার। এদিকে কর্ণাটকের কি পরিস্থিতি? কর্ণাটকে আনোয়ার উদ্দিন খান ছিলেন হচ্ছে নবাব। এই আনোয়ার উদ্দিন খান যিনি ব্রিটিশদেরকে সমর্থন করেছিলেন। কিন্তু এই সময় কর্ণাটকেও বিরোধিতা শুরু হয়। চাঁদা সাহেব এর বিরোধিতা করেন, তিনি বলেন যে না, আনোয়ার উদ্দিন নয়, আমার সিংহাসনে বসা উচিত। তো একদিকে হায়দ্রাবাদে নিজামের যিনি ছেলে ছিলেন পুত্র নাসির জং, অন্যদিকে কর্ণাটকে আনোয়ার উদ্দিন খান, এদেরকে সমর্থন করে ব্রিটিশ, দিয়ে তিনজনের মধ্যে একটা জোট তৈরি হয়। অন্যদিকে মুজাফফর জং যিনি নিজামের নাতি ছিলেন, তার সঙ্গে চাঁদা সাহেব যিনি কর্ণাটকের বিরোধিতা করছিলেন, তার সেই চাঁদা সাহেব, এদেরকে সমর্থন করে ফরাসিরা এবং তারা নিজেদের মধ্যে একটা জোট তৈরি করে। এবার অবভিয়াসলি দুটো জোট তৈরি হয়েছে, তাদের মধ্যে হবে লড়াই, তার মাধ্যমে শুরু হয় দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ। এবং এগেন এখানেও একাধিক পরপর যুদ্ধ হয়, এরম নয় যে একটাই কর্ণাটকের যুদ্ধ মানে বিশাল বড় একটা যুদ্ধ হয়েছে, না, বিভিন্ন জায়গাতে বিভিন্ন যুদ্ধ হয়, সেগুলো বিভিন্ন নাম রয়েছে, সেগুলো অত ডিটেলসে না গিয়ে কয়েকটা পয়েন্ট জানতে হবে। সেটা হচ্ছে 1749 খ্রিস্টাব্দে অম্বুর বলে একটা জায়গাতে যুদ্ধ হয়, যে যুদ্ধের নাম অম্বুরের যুদ্ধ। এই যুদ্ধে যে
ফরাসিদের শক্তি জোট ছিল, ফরাসিরা, মুজফ্ফরজং এবং চাঁদা সাহেব সবাই মিলে সবার শক্তি একত্রিতভাবে আনোয়ার উদ্দিন খানের ওপর আক্রমণ করা হয়। এখানে এই যুদ্ধে আনোয়ার উদ্দিন খান মারা যায় এবং তার যে ছেলে ছিল মুহাম্মদ আলী সে পালিয়ে যায়। এবার যখনই আনোয়ার উদ্দিনের ওপর অ্যাটাক হয়, ব্রিটিশরা এই লড়াইতে চলে আসে। নাসির জং এবং আনোয়ার উদ্দিন যেহেতু মারা গেছে তার পুত্র মোহাম্মদ আলীকে নিয়ে লড়াইতে চলে আসে। কিন্তু এগেন এই তিনজনের ব্রিটিশদের যে শক্তি জোট সেটা হেরে যায় ফরাসিদের কাছে। মানে প্রথম কর্ণাটকের যুদ্ধে ব্রিটিশদের খারাপ অবস্থা হয়েছিল, ফরাসিরা জিতেছিল। সেকেন্ডে শুরুতেই ব্রিটিশরা বড়সড় এক আঘাত পায় এবং যখন পরিস্থিতি খুব হাতের বাইরে চলে যায় সেই দুঃসময়ে একজন ব্যক্তি আসেন এবং ব্রিটিশদেরকে রক্ষা করেন, যার নাম রবার্ট ক্লাইভ। হ্যাঁ, সেই রবার্ট ক্লাইভ যিনি এর পরে পরবর্তীকালে বাংলার গভর্নর হবেন। সেই রবার্ট ক্লাইভ এসে ব্রিটিশদের নেতৃত্ব দিতে শুরু করে এবং আরকাটে পুনরায় যুদ্ধ শুরু হয়। অন্যদিকে ফ্রান্স এখানে একটা অদ্ভুত সিদ্ধান্ত নেয়, যে ডুপ্লে এতদিন ফরাসিদের স্বপ্ন দেখাতে শুরু করেছে যে আমরা ভারতে প্রধান শক্তি হতে পারি, যে অনেক বড় ক্ষমতা নিতে পারি, সেই ডুপ্লেকেই হঠাৎ করে ফ্রান্সে ফিরিয়ে নেওয়া হয় এবং গোদেহু বলে একজনকে নতুন দায়িত্ব নিয়ে পাঠানো হয়, অর্থাৎ গভর্নর করে পাঠানো হয়। এদিকে রবার্ট ক্লাইভ ফরাসিদের ওপর যথেষ্ট আক্রমণ করছে, সে ব্রিটিশদেরকে খুব ভালো নেতৃত্ব দিচ্ছে। এই অবস্থাতে গোদেহু এসে ঠিক করে যে না, এই লড়াই ফড়াইয়ের মধ্যে আমরা যাব না, আমরা নিজেদের মধ্যে শান্তি চুক্তি করে নেব। তো 1754 খ্রিস্টাব্দে পন্ডিচেরিতে একটা চুক্তি হয়, যেটার নাম পন্ডিচেরির চুক্তি। এই চুক্তির মাধ্যমে এই দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ বন্ধ হয়ে যায়। এই শান্তি চুক্তি বেশি দিন অবধি স্থায়ী হয় না, কারণ ইউরোপে আবার একটা প্রবলেম চলে আসে, সপ্তবর্ষব্যাপী যুদ্ধ। নামের মধ্যেই বোঝা যাচ্ছে যে এটা 7 বছর ধরে চলেছিল। এগেন এই সপ্তবর্ষব্যাপী যুদ্ধে সমস্ত ইউরোপীয় যে শক্তিগুলো ছিল একে অপরের বিরুদ্ধে জোট তৈরি করে, যেখানে ফরাসিরা একদিকে ছিল, ব্রিটিশরা একদিকে ছিল এবং 1756 সালে এই সপ্তবর্ষব্যাপী যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ যখনই শুরু হয় অবভিয়াসলি আবার ভারতে মানে এই যুদ্ধ যখন শুরু হয় আবার যেখানে যেখানে ফরাসি এবং ব্রিটিশরা রয়েছে নিজেদের মধ্যে লড়াই করতে শুরু করে, ভারতেও তার প্রভাব পড়ে। 1757 সালে ব্রিটিশরা গিয়ে ফরাসিদের চন্দননগর দখল করে নেয়, ফরাসিদের প্রধান ঘাঁটি চন্দননগর দখল করে নেয়। 1758 খ্রিস্টাব্দে ফ্রান্সের যিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন, জেনারেল ছিলেন, কম্ট দে লালি, তিনি মাদ্রাজ আক্রমণ করেন, কিন্তু এই সময় তিনি হেরে যান। ফাইনালি 1760-এ বন্দিবাসের যুদ্ধ হয়। বন্দিবাসের যুদ্ধে এই লালি আবার পরাজিত হয় এবং ব্রিটিশ যিনি সেনাপতি ছিলেন আয়ারকুট, তিনি জয়লাভ করেন। তো এইভাবে ধীরে ধীরে ব্রিটিশরা এবার ফ্রন্ট ফুটে আসতে শুরু করে, ফরাসিরা ধীরে ধীরে ব্যাক ফুটে যেতে শুরু করে। কিন্তু এই যুদ্ধ আলটিমেটলি শেষ হয়, এই সপ্তবর্ষব্যাপী যুদ্ধ 1763 খ্রিস্টাব্দে প্যারিস শান্তি চুক্তির মাধ্যমে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ শেষ হয়, যার মাধ্যমে ভারতেও যুদ্ধ শেষ হলেও ফরাসিরা এখানে এতটাই দুর্বল হয়ে পড়ে, তাদের যে উচ্চাকাঙ্ক্ষা ছিল ভারতে তারা প্রচুর ক্ষমতা দখল করবে, সেই সমস্ত কিছু শেষ হয়ে যায়। আলটিমেটলি তারা ভারত ত্যাগ করে যেতে বাধ্য হয়। এইভাবে ভারতে ব্রিটিশ এবং ফরাসিদের মধ্যে যে দীর্ঘদিনের শত্রুতা সেটাও শেষ হয়। ভারতের নির্ণায়ক যুদ্ধ ছিল এই কর্ণাটকের যুদ্ধ, কারণ এর মাধ্যমে ঠিক হয়ে যায় যে এরপর থেকে প্রধান বিদেশি শক্তি হবে ব্রিটিশরা। অন্যদিকে আরও একটা ছোট কোম্পানি ভারতে এসেছিল, যার নাম হচ্ছে ডেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এটা আমাদের আজকের শেষ টপিক। 1616 সালে এই ডেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয়। এরা কোনো লড়াই ঝামেলার মধ্যে ছিল না, ভারতে এসেছিল অল্প ব্যবসা করতে, কিন্তু এদের মেন উদ্দেশ্য ছিল ভারতে খ্রিস্ট ধর্ম প্রচার করা। এদের মূল উদ্দেশ্য ছিল মিশনারি কার্যক্রম। 1620 সালে তারা ট্র্যাঙ্কুবারে তাদের প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে। তাদের মূল বাণিজ্য কুঠি বা হেডকোয়ার্টার ছিল ভারতের শ্রীরামপুরে। আজও শ্রীরামপুরে এই ড্যানিশদের প্রচুর স্থাপত্য, প্রচুর চিহ্ন দেখা যায়। তো সেইখানে তারা ঘাঁটি স্থাপন করে, প্রধান ঘাঁটি। এবং আলটিমেটলি অনেক দিন তারা এখানে ছিল, কিন্তু মেন উদ্দেশ্য ছিল ওই ধর্মপ্রচার করা। 1845 সালে তারা ঠিক করে যে আমরা ভারতে থাকবো না, ব্রিটিশদের কাছে সমস্ত কিছু বিক্রি করে, যা যা ছিল সব বিক্রি করে চলে যায়। তো এর সাথে সাথে আমাদের ইউরোপীয়দের সম্পর্কে জানা কমপ্লিট হলো। এরপরে আমরা নেক্সট টপিক থাকবে বাংলাতে কিভাবে
স্বাধীন সাম্রাজ্য বা স্বাধীন নবাব শাসন করতে শুরু করলেন। তো এই ভিডিওতে আমি যা ইউজ করেছি সেইটা যদি পিডিএফ আকারে দরকার লাগে তাহলে হোয়াটসঅ্যাপ চ্যানেলে গিয়ে দ্য জিকে একাডেমি সার্চ করে আমার চ্যানেল জয়েন করতে পারো, সেখানে দিয়ে দেবো। আর নিচের ডেসক্রিপশানে এবং ফার্স্ট কমেন্টেও লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়া এখানে যে কিউআর কোড রয়েছে সেটার থেকেও এই চ্যানেলটা খুঁজে পাওয়া যাবে। আশা করছি এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে সাথে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। আর নেক্সট টপিক আমাদের থাকবে বাংলাতে স্বাধীন নবাবের শাসন। ধন্যবাদ।